আপনাকে ধন্যবাদ। দেখেন এখানে শুভঙ্করের ফাঁকি কিংবা প্রতারণা যেটাই বলেন, এটা সরকারের তরফ থেকেই হচ্ছে। তার কারণ হচ্ছে যে নভেম্বরের ১৩ তারিখে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এসেছে। আপনি এটা পুরোটা দেখেছেন এবং তখন এটার ব্যাপারে অ্যাগ্রি করেছেন এবং তারপরে জানুয়ারিতে দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমানও গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন। তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে নাই যে আদেশটার মধ্যে নোট অফ ডিসেন্ট নাই বা ইত্যাদি, এগুলো কিছু বলা হয় না। আদেশে আসলে নোট অফ ডিসেন্ট থাকার কথাও না, কারণ আদেশটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। কিভাবে আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন, এই সামান্য কথাটা যদি বিএনপির মতো একটা বড় দলের শীর্ষ নেতৃত্ব না বোঝে তাহলে তো মুশকিল। মানে জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তো এক না। জুলাই সনদে তো আপনার নোট অফ ডিসেন্ট আছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা হচ্ছে আপনি যে গণভোটে অ্যাগ্রি করেছেন। কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে মুখ্য করা হচ্ছে? এটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে গণভোট। যে না, গণভোটটা কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছে যে জুলাই সনদ যেভাবে করে বিএনপি স্বাক্ষর করেছে সেভাবে করে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, সেটা ডেলিভার করবে। তাদের যেটি বিএনপির পক্ষ থেকে বারবার যেটি বোঝানোর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে গণভোটের আদেশটি যখন এসেছে তখন সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই সেখানে রাজনৈতিক দলগুলোর যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে বাদ দিয়ে একটা আদেশ দেওয়া হয়েছে। সেখানের একটি পয়েন্টে বা দুটি পয়েন্টে বিএনপির এক ধরনের মতবিরোধ রয়েছে। এই কথাটা, তাদের এই কথাটা সত্য না। কারণ দেখেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তো কিভাবে আপনি সনদ এবং গণভোট মানে বাস্তবায়ন করবেন তার একটা ফ্রেমওয়ার্ক মাত্র। আপনি তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিয়ে এর চেয়ে বেশি কিছু করছেন না। মূল জিনিস তো জুলাই সনদ এবং গণভোট। এবং কিভাবে জুলাই, যখন কথাটা আসলো যে আমরা গণভোটের মধ্য দিয়ে যাব, তখন আপনি ৫ অক্টোবর, যে আপনি বললেন যে সেক্রেটারি সাহেব ওই সালাউদ্দিন আহমদের ৫ অক্টোবরের বক্তব্যে রেফারেন্স দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন, তার ২০ মিনিটের বক্তব্য কমিশনের ভিতরে, এটা টেলিকাস্ট হয়েছে, সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ একটা গণভোট আমরা করতে পারবো এবং গণভোটটা এই মুহূর্তে সংবিধানে নাই, কিন্তু তবু জাতীয় ইস্যুতে করা যাবে না এমন কোনো কথা নেই, করা যাবে। যেহেতু জাতীয় ইস্যু আসছে আমাদের একটা সামনে, এটা করা যাবে। তখন কথাটা এসছে যেহেতু এটা সংবিধানে নাই তাহলে তো আমাদের একটা কিছু একটা জারি করতে হবে, মানে আপনি কোন পাত্রের মধ্যে দিয়ে এটা ধরবেন। তো সেটাই হলো আদেশ। এবং এই আদেশ প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী সরকারের লিগ্যাল এক্সপার্ট, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল, তৎকালীন অ্যাটর্নি জেনারেল যিনি এখন সরকারের আইনমন্ত্রী, সবাই জড়িত ছিল। কিন্তু আদেশটা তো বিষয় না, আদেশ নিয়ে তো আপনার কিছু করতে হচ্ছে না। গণভোট অধ্যাদেশ আপনি ল্যাপস করে দিয়েছেন না, কি বলেছেন? বিএনপির যে নোট অফ ডিসেন্ট রয়েছে সেই নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন করে সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে দেখেন বিএনপি বলছে না অক্ষরে অক্ষরে করবে। ইতিমধ্যে তারা যেটি তারা স্বাক্ষর করেছিল যেটি তারা উইথ স্বাক্ষর নোট অফ করেছে, ডিসেন্ট। হ্যাঁ সেখানে সেগুলো তো তারা ভায়োলেট করা শুরু করেছে, আমি সেটা বলবো পরে। কিন্তু তার আগে একটা জিনিস তারা দেখবেন, তারা বলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। এই কথাটা তারা বলেছে পার্লামেন্টে। ওয়ারেজ জুলাই সনদকে তারা একটা প্রতারণার দলিল বানিয়েছে সবার লোকচক্ষুর অন্তরালে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করেছে, এই কথাটা কেউ মানে কেন যেন বলছে না। আমাদের কাছে ১৭ অক্টোবর সাইন হয়েছে ওই দক্ষিণ প্লাজায়, আমাদের কাছে অর্থাৎ সব এখনও আমার মোবাইলে আছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে অন্তর্বর্তী সরকারের যে ওই কমিশন যে ড্রাফটটা পাঠিয়েছে, জুলাই ফাইনাল যে ড্রাফট জুলাই সনদের, সেখানে ছিল দুটো কলাম, একটা হচ্ছে প্রস্তাবিত সংস্কার আর একটা হচ্ছে দলগুলোর অবস্থান। সেখানে নোট অফ ডিসেন্ট সবগুলো রাজনৈতিক দল একমত অথবা নোট অফ ডিসেন্ট এটা আছে। কিন্তু এটা হলো আমাদের কাছে যেটা লাস্ট পাঠানো হলো। এরপর সাইন করার আগে ১৭ অক্টোবর সাইন হয়েছে, সাইন করার একদিন আগে রাতের অন্ধকারে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, অত্যন্ত প্রভাবশালী নেতা, আমি ভদ্রতার খাতিরে নাম বললাম না, তিনি ওই এলডি হলে যেখানে টাইপ করা হয়েছে সনদটা, সেখানে নিজে বসে থেকে টাইপরাইটারকে বাধ্য করেছেন, একটা নোট, আলাদা একটা নোট যুক্ত করেছেন। এটা কোনো রাজনৈতিক দল জানতো না, এখন কোনো রাজনৈতিক দল এটা অভিযোগ করা শুরু করেছে। যেমন আমি দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই অভিযোগ করেছে যে আপনি বুঝতে পেরেছেন যে একটা তো হলো আপনি একমত কি একমত না, নোট অফ ডিসেন্ট আছে, সেটা তো আছে, সেটা নিয়ে আমরা আপত্তি করছি না। এর বাইরে একটা এক্সট্রা নোট, প্রত্যেকটা কলামের ভেতরে একটা এক্সট্রা নোট অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে সেটি কি সে এক্সট্রা নোট হচ্ছে যে দল ক্ষমতায় যাবে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী যা করার করবে। এটা কিন্তু আমার কাছে যে ১৪ অক্টোবর লাস্ট, প্রত্যেকটা দলের কাছে যে ১৪ অক্টোবর যেই জুলাই সনদটা পাঠানো হয়েছে সেখানে এই কথাটা ছিল না। সেখানে ছিল শুধু, আপনি সেটা যদি আপনি বের করেন সেখানে আপনি দেখতে পাবেন যে কোন দলের কি অবস্থান, আপনার কি নোট অফ ডিসেন্ট আছে কি নাই। এটা নিয়ে কিন্তু আমি আপত্তি করছি না, আমি বলছি এর পরেও আরেকটা এক্সট্রা নোট যুক্ত করা হয়েছে এবং বিএনপি তখন বলেছে যদি এই নোট যুক্ত করতে না দেন
আমরা আগামীকালকে সাইন করতে যাব না। না, কিন্তু সেখানে সেখানে প্রবলেমটা কোথায়? মানে প্রত্যেকটা রাজনৈতিক দল তো তার নোট অফ ডিসেন্ট সহই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করছে। বিএনপির ব্যাপারটা বলছেন, বিএনপি সেটা বলছে যদি যে এই নোটটা যদি এখন বিএনপি যে রেফারেন্সটা আপনাকে আমাকে দেয় যে আমরা তো ওই যে নোটে বলা আছে আমরা ক্ষমতায় গেলে যেটা করব, আমাদের সংখ্যাগরিষ্ঠতা যার থাকবে সে যেটা সিদ্ধান্ত নেবে সেটা হবে, এই যে রেফারেন্সটা আপনাকে আমাকে এখন দিচ্ছে, পুরো জাতিকে দিচ্ছে, এটা হচ্ছে ওই নোটের কারণে। আদারওয়াইজ যদি নোট অফ ডিসেন্ট থাকতো, শুধু নোট অফ ডিসেন্ট কথাটা থাকতো, তাহলে কিন্তু এই কথাটা আসতো যে সারা পৃথিবীতে নোট অফ ডিসেন্ট কথাটার একটাই মানে যে আপনি দ্বিমত সহকারে একমত, মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনার নোট অফ ডিসেন্ট আছে। আচ্ছা, আমরা তিনজন এখানে বসে আছি, একটা সিদ্ধান্ত নেব, আমি বললাম যে আমার নোট অফ ডিসেন্ট আছে, তাদের কি সিদ্ধান্ত আটকে থাকবে নাকি? সিদ্ধান্ত আটকে থাকবে? সিদ্ধান্ত যদি তিনজনের মধ্যে দুইজন সংখ্যাগরিষ্ঠ বলে যে এটা সিদ্ধান্ত, আমি বললাম আমার নোট অফ ডিসেন্ট আছে। তো সংখ্যাগরিষ্ঠ তো মানুষ তো হচ্ছে বিএনপিকে নির্বাচিত করেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ তো গণভোটেও ভোট দিয়েছে, মানে ওভারহেলমিং সংখ্যাগরিষ্ঠ মানুষ গণভোটে ভোট দিয়েছে। আপনি গণভোটের পক্ষে হ্যাঁ দিয়েছেন, তখন আপনার এটা কেন মনে হয় নাই যে এখানে জুলাই সনদ আদেশের মধ্যে এটা আছে ওটা নাই, কিংবা জুলাই সনদ আদেশের আইনি ভিত্তি নাই, জুলাই সনদ আদেশ একটা অন্তহীন প্রতারণার দলিল? তখন এই কথাগুলো কেন তুললেন না? তোলেন নাই কারণ আপনি বলেছে যে তাদের নেতারা মাঝে মাঝে বলে যে আমরা তখন ভেবেছি যদি আমরা এখন রাজি না হই তাহলে আসলে ইলেকশন তারা দেবে না। আপনি জনাব তারেক রহমান, বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান, আপনার তো এটুকু মানে সততা থাকবে যে আমি বলবো যে না, আমি এই প্রসেসের সাথে একমত হতে পারছি না, হয় প্রসেস বদলান, না হলে ভাই আমি এটা হ্যাঁ পক্ষে বলতে বলবো না, আমি হ্যাঁ বলতে পারি না এটার পক্ষে। আপনি তো হ্যাঁ বলেছেন, এবং আই বিলিভ আপনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, নাকি তারেক রহমান গণভোটে না ভোট দিয়েছে? আমি বিশ্বাস করি যে উনি হ্যাঁ ভোট দিয়েছেন। তো উনি যদি হ্যাঁ ভোট দিয়ে থাকেন, উনি কি সেটা বাস্তবায়ন করবেন না? তাহলে এখন আদেশ আর জুলাই সনদকে সামনে আনছেন কেন? গণভোটের মধ্যে তো জুলাই সনদ আছে, গণভোটের মধ্যে পরিষ্কার 4টা প্রশ্নের আগে বলা আছে জুলাই সনদের সংস্কার সমূহ, অর্থাৎ গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন, আপনি জুলাই সনদই বাস্তবায়ন করছেন না। এবং 4 নম্বরের মধ্যে বলা আছে, কিন্তু সেখানে যে 3টি পয়েন্টে উল্লেখ করে দেওয়া হয়েছে, মানে বাধ্য করে দেওয়া হয়েছে যে সেটির নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না। হ্যাঁ, মানে নোট এইখানে এটা তো জনগণ তো এটা পক্ষ নিয়েছে, আবার আপনার নোট অফ ডিসেন্ট কি দরকার এখানে? এগুলোর ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট কি দরকার? 4 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা আছে জুলাই সনদের অন্যান্য সংস্কার সমূহ দলগুলো তাদের অবস্থান অনুযায়ী করবে। সেটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 4 নম্বরের ক্ষেত্রে আমি আমার অবস্থান অনুযায়ী করবো, কিন্তু বাকি যেগুলো যেমন ধরেন আপার হাউসে পিয়ার হবে, এটার ক্ষেত্রে আবার আপনি তো বলতে পারেন না যে আমার নোট অফ ডিসেন্ট আছে। কারণ যদি গণভোট না হতো তাহলে আপনি এটা আপনার এই বক্তব্যটা সঠিক হতো, কিন্তু যেহেতু গণভোট হয়ে গেছে তখন আর আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে আমি কি করবো? দেখেন, একটা লাস্ট কথা বলি যে পার্লামেন্টারি সভরেন্টি দেশ হচ্ছে, মানে সংসদীয় সার্বভৌমত্বের দেশ হলো ব্রিটেন। ব্রেক্সিটের সময় 75% অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট বলেছে ব্রেক্সিট করা ঠিক হবে না। স্টিল জনগণ বলেছে ব্রেক্সিট, বুঝে বলুক না বুঝে বলুক, তখন মেম্বার অফ পার্লামেন্ট বলেছে যে ঠিক আছে, জনগণ যেহেতু বলে ফেলেছে, ইভেন ইফ দে আর রং, এটাই এখন হবে। আবার যদি আপনি কারেক্ট করতে চান, না, আমি সেই সময় ব্রিটেনের ব্রেক্সিট কভার করেছি, আমি সেই সময় ব্রিটেনে অবস্থান করছিলাম। সেই সময় কিন্তু একটা বড় আলোচনা ছিল যে এই যে রেফারেন্ডাম হয়েছে, ব্রেক্সিট রেফারেন্ডাম হয়েছে, সেই রেফারেন্ডামটি আসলে ব্রিটেনের অর্থনীতির জন্য ভালো হবে না খারাপ হবে, সেই জায়গা থেকে পার্লামেন্টে এই ধরনের আলোচনা ছিল এবং সেখানকার রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে এই রায়কে বাস্তবায়ন আসলে ব্রিটেন করবে নাকি করবে না। এই একটি আলোচনা কিন্তু দীর্ঘ সময় সেখানে ছিল। হ্যাঁ, সেটার একটা মূল কি পয়েন্টটা ছিল এই যে যদি জনগণ এই গণভোটটি বুঝতে না পেরে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তাহলে সংসদের দায়িত্ব আছে কিনা যে এই জনগণকে জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের ক্ষেত্রেও সংসদ তার বিপক্ষে যায়। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে জনগণের পক্ষে যাবে, ডেভিড ক্যামেরন সিদ্ধান্ত নিয়েছে জনগণের রায়ের পক্ষে যাবে, সেটা এগিয়েছে। কিন্তু সেটি সাংবিধানিক বাধ্যবাধকতা তাদের পক্ষে, তাদের জন্য ছিল না, তারা বাস্তবায়ন না করেও পারত। আমি তো সেটাই বলছি যে একটা মানে সংসদীয় সার্বভৌমত্বের দেশ যেখানে আপনি গণভোটের এই ম্যান্ডেটটা মানতে বাধ্য না, সেখানেও তারা অনার করেছে জনগণকে। এবং আপনার তো এটা যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই যে জনগণ আসলে না বুঝে করেছে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে তো পার্লামেন্ট সভরিন না, আমাদের দেশে তো রায় আছে, রায়ের মধ্যে অবজারভেশন আছে কোর্টের, এই 16 অ্যামেন্ডমেন্ট বাতিলের রায়, সেখানে কোর্ট পরিষ্কার বলেছে যে পার্লামেন্ট সভরিন না, সংবিধান হচ্ছে আপনার সুপ্রিম, আর অল আদার ইনস্টিটিউশনস আর মিয়ার ইনস্টিটিউশনস, এবং জনগণ হলো এখানে সভরিন। এই কথাগুলো বলা হয়েছে। তো সেখানে আপনি যদি রেফারেন্স দিয়ে বলেন পার্লামেন্ট সভরিন, এবং আপনি আবার বলে আসলেন যে, এবং এটা পত্রিকার নিউজ হয়েছে 5 তারিখের পর 6 তারিখের পত্রিকাগুলো খুলে দেখেন 5 অক্টোবরের পরে, যে সালাউদ্দিন আহমদ বলেছেন যে গণভোটের রায় মানতে সংসদ বাধ্য থাকবে। রেকর্ডেড বক্তব্য তার, কমিশনের ভিতরে এবং বাইরে সাংবাদিকদের, এবং তারাই ক্রেডিট নিয়েছে যে আমরা গণভোটের কথা বলেছে। এবং এই যে ইন গুড ফেইথ আমরা মেনে নিলাম যে একই দিনে হতে হবে গণভোট,
তারা বলেছে, আমরা কিন্তু বলেছিলাম যে আগে হতে পারে, আগে হওয়া উচিত। আজকে যে অভিযোগটা আসছে গোলাম পরশ তারা করছেন, বলেছে জি। যে একই আপনি আগে করেন আর এখন করেন, এটার ইফেক্ট একই রকম, সুতরাং আমরা একই দিনে করি, খরচ কমবে। আমরা ইন গুড ফেথ মেনে নিয়েছি। এখন ক্ষমতায় আসার পরে যখন আপনি ভোল পাল্টে ফেলেছেন, তখন স্বাভাবিকভাবে বিরোধী দল এই অভিযোগ তো করবেই। আব্দুল তুষার, আপনি এই জুলাই সনদ বাস্তবায়নে শুভঙ্করের ফাঁকে দেখছেন কিনা? না, কারণ এই পুরো বিষয়টার মধ্যে শুরু থেকে ফাঁকি আছে। শুভঙ্কর সাহেবকে অযথা দোষ দিয়ে লাভ নাই। শুভঙ্কর সাহেব আরেকজন আছেন, উনি নন্দিনীর সাথে প্রেম করেন কথোপকথনে। অতএব শুভঙ্কর সাহেব অহেতুক এই যে আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন আমাদের বাগধারায় থাকার জন্য। আমি বরং মনে করি সকল শুভঙ্করের এই বিষয়ে প্রতিবাদ জানানো উচিত। অঙ্কে ভুল হলে একটা কথা, শুভঙ্কর তো অঙ্কে ভুল করে না। শুভঙ্কর এমনভাবে অঙ্কটা করে যে আপনি বুঝতে পারেন নাই, এই জন্য বলে শুভঙ্করের ফাঁকি। তো প্রথমত সনদে কারা কারা স্বাক্ষর করে নাই, গণভোটের আগে এনসিপি স্বাক্ষর করে নাই। এখন ধরেন আইনগতভাবে যে সনদ আপনি স্বাক্ষর করেন নাই সেই সনদ আপনি সমর্থন করেন নাই, গণভোট তো হয়েছে এনসিপির সমর্থন ছাড়া একটা সনদে। ওই যে শুভঙ্করের ফাঁকির কথা বললেন না, এই যে একটা ফাঁকি, এই ফাঁকিটার মীমাংসা কি না, আমরা গণভোটের ব্যবস্থা দেখে তারপরে সই করেছি। তো এটা কি তাদের করার কথা ছিল? তাদের তো সবার সাথে সই করার কথা ছিল, করেন নাই। তাহলে কি তাদের ডিসেন্ট ছিল পুরাটার উপরে, নাকি পুরাটাতে সম্মতি থাকা সত্ত্বেও তারা সই করেন নাই, ভুলে গিয়েছিলেন পথ বা অন্য কিছু? বা ইউনূস সাহেব বলেছিলেন যে আজ আমরা সভ্য হলাম, ওদিন তারা সভ্য হতে চান নাই, তারা গণভোটের পরে সভ্য হতে চেয়েছেন। গেল। এরপরে আসেন, এই যে গণভোট হয়েছে এটা ঐকমত্যের ভিত্তিতে হয় নাই, এটা অসংখ্য আপত্তি সহ হয়েছে। সকল দলেরই কোথাও না কোথাও কিছু না কিছু আপত্তি আছে। এটা একটা সুন্দর যুক্তি। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে দ্বিমত সহকারে আমি একমত। দ্বিমত সহকারে কেউ একমত হয় না, যার দ্বিমত আছে তার দ্বিমত আছে। সে ওইখানে বলেছে আমি এটা মানি। সিদ্ধান্ত আটকে থাকবে। আসেন আসেন, সিদ্ধান্ত পরের কথা, সিদ্ধান্ত হয়ই নাই। ঐকমত্য কমিশন কিছু প্রস্তাব করেছে এবং সিদ্ধান্ত হবে সংসদে। না হলে সংসদের প্রয়োজন কি? সংসদকে জোর করার জন্য গণভোটটা করেছে, সংসদের মাথার উপর একটা কিছু চাপিয়ে দেওয়ার জন্য। এবং গণভোটটা করেছে একটা অবৈধ আদেশ দিয়ে, যেটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি করতে পারে না। গায়ের জোরে করেছে সবকিছু। এবং যখন গায়ের জোরে করেছে তখন বলেছে জনগণের অভিপ্রায়, যখন আবার গায়ের জোর লাগে নাই তখন বলেছে সংবিধানের রেফারেন্স। মনের ইচ্ছা মতো যা খুশি করেছেন আলী রিয়াজ। আলী রিয়াজ সংবিধানকে সংবিধান বলতেন না, আলী রিয়াজ বলতেন এটা সাদা বই। আমি তো সেখানে যাই নাই, লোকজন বের হয়ে এসে দুঃখ করতো এখান থেকে, আমাদেরকে তো ডাকে নাই। ওনারা তো জনগণ বলতে ধরে নিয়েছেন 30টা দল, 30টা দলের বাইরে জনগণ নাই। 30টা দল বসে সিদ্ধান্ত নিবে কেন আমার সংবিধান কি হবে কি হবে না? 30টা দলের বাইরে দল নাই। অনিবন্ধিত একটা দল ওখানে বসেছিল, আর নিবন্ধনকৃত দল ওখানে যাইতে পারে নাই। কেন? ওনারা 200, ওনারা 300, ওনারা 400। এই যে কাজগুলি করা হয়েছে এগুলা কি ইনক্লুসিভিটি? ওটার ভিতরে আছে বহুত্ববাদ, ইনক্লুসিভিটি, সবাইকে ডাকতে হবে, আমরা অনেক কিছু করব, আমরা কিন্তু অন্যায় কিছু করি না। কিন্তু পদে পদে তারা ওইখানে বসে বসে এগুলো তো করেছেন এবং সেগুলো কোনো ব্যাখ্যা দেন নাই। মনের ইচ্ছা, আমাদের গায়ের জোর ইচ্ছা। কারো মাথায় গরম পানি, কারো মাথায় ঠান্ডা পানি, ওনারা যমুনায় বসে ছিটান নাই? আমরা দেখি নাই? আন্দোলনের সময় কাউকে বলেছে লীগ, রিক্সা লীগ, আনসার লীগ বলেছে না? বলেছে, খুব ভালো কথা, তারা সব লীগ ছিল। কিন্তু আবার যখন অন্যরা গিয়ে ঘেরাও করেছে তখন বলেছে এসো এসো আমার ঘরে এসো, এসে ভিতরে বসো। আমরা দেখি নাই? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লোকজন ঢুকে যেত ওনার কাছে, ইউনূস সাহেবের কাছে, আমরা দেখি নাই? দেখেছি তো। উনি যা ইচ্ছা তাই করেছেন। উনি বাংলাদেশটাকে গ্রামীণ ব্যাংক ভেবেছিলেন। এবার আসেন, ওনারা যখন গণভোট করতে গেলেন, এই জুলাই আদেশ কেন দরকার হলো? কারণ ওনারা সনদ তৈরি করার পরে দেখলেন যে এটা তো একটা সনদ, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাবে কি বলা আছে? অনেক কিছু বলা আছে। সেটাকে সংসদ যদি না মানে তখন তারা শুরু করলেন এটা একটা আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিতে গিয়ে তারা একটা বেআইনি নির্দেশ দিলেন। কিভাবে দিলেন ওটা ব্যাখ্যা করার অনেকবার করেছেন, শাহদিন মালিক সাহেব করেছেন, আপনি দেখে নিন। এরপরে তারা কি করলেন? এরপরে তারা বললেন যে না, আমাদের একটা আদেশ লাগবে। এখন আদেশ কে দিবে? একদল বলে প্রধান উপদেষ্টা দিবে। প্রধান উপদেষ্টা আসলে আদেশটা দিতে পারে না, যেহেতু তিনি সংবিধান অনুযায়ী চলবেন বলেছেন। তখন সংবিধান অনুযায়ী একটা লোককে রেখে দেওয়া হয়েছে, উনি প্রেসিডেন্ট সাহেব। ওনাকে বলা হলো আপনি দিবেন। উনি সই করে একটা আদেশ দিলেন। আদেশটা কি? জুলাই সনদের বাস্তবায়নের আদেশ। কেমনে বাস্তবায়ন হবে? একটা গণভোট হবে। গণভোটের মধ্যে জনগণ যদি হ্যাঁ বলে তাহলে সবকিছু মেনে নিতে হবে। কিন্তু সবকিছু যে মেনে নিতে হবে এটা একটা প্রশ্নে তাহলে হওয়া উচিত ছিল আপনি কি জুলাই সনদে যা কিছু বলা হয়েছে সবকিছুতে হ্যাঁ বলছেন অথবা সবকিছুতে না বলছেন? এক প্রশ্নে হয়ে যাইতো না। তারা 4টা প্রশ্ন বানিয়েছে, জটিলতা তৈরি করেছে। প্রথম 3টার মধ্যে কিছু ঢুকিয়ে দিয়েছে আর শেষেরটাই বলেছে এই 3টা বাদে বাকিগুলোর ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেন রে ভাই, আপনি একটা গণভোট করছেন যেখানে জনগণকে বলেছেন ভোট যেদিকে দিবা সেদিকেই হ্যাঁ, আবার ওইটার মাঝখানে একটা অংশকে বাদ দিয়ে বলেছেন না ভোট যেদিকেই দাও। কিছু কিছু ব্যাপারে দলই সেরা, দল তোমাদের উপরে।
একই গণভোটের মধ্যে এক জায়গায় বলে জনগণের রায়ই চূড়ান্ত, আরেক জায়গায় বলে কি না অর্ধেকের ব্যাপারে দলের রায় চূড়ান্ত। কিন্তু সেই গণভোটের আদেশ শুভঙ্করের ফাঁকির কথা বলছেন রাজি তো হয়েছে রাজনৈতিক দলগুলো। না, রাজনৈতিক দলগুলি বিএনপি পরিষ্কার বলেছিল যে আমি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি আমি সেগুলো মানি না, এবং আমরা যদি চাই, আমাদের যদি জনগণ রায় দেয়, আমরা আমাদের ডিসেন্ট যেখানে দিয়েছি ওগুলা রেখে আমরা এটা বাস্তবায়ন করব। না, সেটা এবং তারা বিএনপির কিন্তু- ইশতেহারেও ছিল, বিএনপির বক্তব্যেও ছিল, কিন্তু হ্যাঁ। প্রশ্ন হচ্ছে যে সেই গণভোটের যে রায়, গণভোটটা তো সেখানে বৈধতা- 68% তো রায় এসেছে কিন্তু somehow। গণভোটটা কেন, এই আদেশটা কেন অবৈধ হয়েছে এবার সেটা বলি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না যেটা সংবিধানে নাই। উনি আইন করবেন, আইন করতে পারেন, সেটা সংবিধানের আলোকে নতুন আইনের জন্য উনি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু উনি এমন কোন একটা আইন তৈরি করতে পারেন না যেটা সাংবিধানিক আইন এবং যেটা সংবিধানে যুক্ত করে দিতে পারেন উনি। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? সংবিধানে কিন্তু আইন যুক্ত হয় না, সংবিধানের আলোকে আইন তৈরি করা হয়, যে আইনের অধীনে বিচার হয়। উনি একটা সাংবিধানিক আইন তৈরি করে দিয়েছেন, গণভোট হবে, কিন্তু সংবিধানে গণভোট নাই। পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রপতি এমন কিছু করতে পারবেন না যেটা সংবিধানে নাই। তো সংবিধানে না থাকা একটা জিনিস উনি চালু করে দিলেন। আবার ওই গণভোটের মধ্যে যে প্রচারণা হচ্ছিল না, শুভঙ্করের ফাঁকি ফাঁকি বলছে না, এই ফাঁকি তো ইউনূস সাহেব দিয়েছেন সব জায়গাতে, মানে একটা গোজামিল করেছেন। ওইখানে প্রচারণার মধ্যে বলছিল আপনারা যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে বাংলাদেশে গণভোট চালু হবে। প্রচারণার পুস্তকের মধ্যে পরিষ্কার লেখা ছিল যে বাংলাদেশে যদি গণভোট চালু করতে হয় তাহলে আপনাদের গণভোটে হ্যাঁ বলতে হবে। বাংলাদেশে তাহলে গণভোট চালু ছিল না, তাহলে কোত্থেকে আসলো? আর ভোট দিয়ে আমি এটাকে চালু করবো কেন? আমি তো দেখতেই পাচ্ছি এটা চালু, ইউনূস চালু করে দিয়েছে প্রেসিডেন্টের মাধ্যমে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু আসলে এটা চালু করতে পারেন না, ওনার সে এখতিয়ার নাই। আর এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করে সংসদে যাওয়া হয়েছে। কেন জানেন? কারণ ইউনূস সাহেবরা চেয়েছেন, আলী রিয়াজ এবং ইউনূস সাহেব মিলে যে কমিটিটা বানিয়েছিলেন এখানে যা বলা হবে সব অক্ষর অক্ষরে পালন করতে হবে। কিন্তু বিএনপি তো পরিষ্কার বলেছে যে আমি যেখানে যেখানে দ্বিমত দিয়েছি সেগুলো আমি পরিষ্কার মানব না, আমার ওই দ্বিমত সহ আমি করব। জনগণ বিএনপিকে রায় দিয়ে দিয়েছে যে আপনি আপনার দ্বিমত সহ আপনাকে থাকা সত্ত্বেও আমরা আপনাকে 2/3 দিলাম। এখন 2/3 সংসদে দিয়ে দিয়েছে, সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে এটার ভবিষ্যৎ কি হবে। তাই হচ্ছে। কিন্তু সরওয়ার তুষারের ফাঁকিটা কে তৈরি করেছে? আমি তো বললাম সরকার দিচ্ছে না। যুক্তিটা তো এইটাই যে সরকার শুভঙ্করের ফাঁকি দিয়েছে, মোটেও না। ওই শুভঙ্কর সাহেবকে অপমানিত করে এমন এক ফাঁকি তৈরি করেছে। আমি মনে করি বাংলা ভাষায় নতুন বাগধারা চালু করা উচিত, ইউনূস রিয়াজের ফাঁকি, শুভঙ্কর না, বা ইউনূসীয় ফাঁকি, বা ধরেন রিয়াজীয় ফাঁকি, এইটা চালু করা উচিত। কারণ এইরকম ফাঁকে শুভঙ্কর সাহেব কল্পনা করতে পারে নাই। শুভঙ্কর সাহেব তাদের কাছে শিশু। কিন্তু আপনি সরওয়ার তুষারের এই যুক্তি বিএনপি বা আপনি আমি তো বিএনপি না, আমি ঘটনাটা দূর থেকে দেখছি, তো আমি দূর থেকে তখন থেকেই দেখছি যে ইউনূস সাহেব এই জটিলতাগুলি তৈরি করে দিয়ে যাচ্ছিলেন, এবং ইউনূস সাহেব আরো অনেক জায়গায় জটিলতা তৈরি করেছেন। 14টা বোয়িং কিনতে সরকার বাধ্য। আপনি একটু খবর বললেন না, 14টি বোয়িং কিনবে সরকার। 14টা বোয়িং কিনতে বাধ্য, উনি চুক্তি করে গেছে। সরকার না কিনবে কেমন করে? সরকারকে এখন ঘটিবাটি বিক্রি করে হলে 14টা বোয়িং কিনতে হবে। দেশে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি চলে না তেলের অভাবে, 14টা বোয়িং চালাবে। এটা বোঝা যাচ্ছে না? বোয়িং লাইন দিবে। মনে করেন এয়ারপোর্টে গিয়ে দেখা গেল বোয়িং লাইন দিয়ে জেট ফুয়েলের দাম ডাবল হয়েছে। জি, এই টাকা কোত্থেকে দিবে? $2 বিলিয়ন তেল আমদানি করে নাকি এখন IMF এর কাছে হাত পাততে হচ্ছে, যেটা সত্যি কথা, এটা কোনো লজ্জার কিছু নাই। কিন্তু এই সরকার 14টা বোয়িং কিন্তু বাধ্য। কি করবে? 14টা বোয়িং কিনে বিমানকে লাভজনক করবে। 4টা বোয়িং যে লাভজনক করতে পারে না, সে 14টা বোয়িং কিনবে। মনে করেন একটা লোক 4টা গরু মোটা তাজা করতে কিনেছে, তারপরে মোটা তাজা করতে পারে না, গরু মারা যায়। এখন আরো 14টা কিনে 18টা করবে। 18টা করে সেই 18টাকে আরো মোটা তাজা করবে। মোটা তাজা করার লোক কোথায়? এই 14টা বোয়িং শুধু কিনা হবে। 14টা বোয়িং আসবে কিভাবে? 10 বছর লাগবে, 5 বছর লাগবে এই বোয়িং আসতে। সরওয়ার তুষার এবং উনি যে চুক্তি করে গেছেন, দেবপ্রিয় বলে নাই? দেবপ্রিয় ভট্টাচার্য পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তেল কিচ্ছু না, এই চুক্তিটা। শুধু 14টা বোয়িং কিনবে, তুলা কিনবে, গম কিনবে, সয়াবিন কিনবে, কৃষি পণ্য কিনবে, বীজ কিনবে। সরওয়ার তুষার এটা আরেক ফাঁকি।